স্বাধীনতা উত্তর বাংলাদেশ লিখেছেন পিনাকি ভট্টাচার্য। আজ পড়ব এই বইটির দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, স্বাধীন বাংলাদেশের প্রশাসনের প্রত্যাবর্তন। সরকারি কর্মচারী ও বুদ্ধিজীবী সম্প্রদায় যারা নিরাপদ আশ্রয়ের লোভে সীমান্ত অতিক্রম করেছিলেন, তারা পাকিস্তানি প্রশাসনিক কাঠামো বজায় রেখেই পদোন্নতি ও নিজেদের ভাগ্যের উন্নতির পরিকল্পনায় সময় অতিবাহিত করছিলেন। আমলাদের মধ্যে দেশ গড়ে তোলার কোনো নতুন চিন্তাভাবনা বা উন্নয়ন কৌশল অবলম্বনের প্রয়াস দেখা যায়নি। স্বাধীনতার আগে 1971-এর 10 ডিসেম্বর ভারতে অবস্থানরত মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় যে সকল কর্মকর্তা কর্মচারী পাকিস্তান সরকারের অধীনে চাকরিরত ছিলেন, বিনা বিচারে তাদের শাস্তি দেয়া হবে না। যুদ্ধকালে অফিস ত্যাগ করে যারা বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকার করেছিলেন, তারা পূর্ব পদে যোগদান করবেন এবং পাকিস্তান সরকারের অধীন কর্মকর্তারা ওএসডি হবেন। এরই ভিত্তিতে স্বাধীনতার পরে প্রশাসনিক কাজ শুরু করার জন্য 17 ডিসেম্বর দেশের 19টির সবকটি জেলায় ডেপুটি কমিশনার ও পুলিশ সুপার নিয়োগ করা হয়। 18 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকারের মুখ্য সচিব রুহুল কুদ্দুস ও পুলিশ মহাপরিদর্শক আব্দুল খালেক ঢাকায় পৌঁছে তাদের দায়িত্ব নেন। সেদিন ছিল শনিবার। তারা একাই আসেননি, সঙ্গে এসেছিল ভারতের সরকারি আমলা ও কারিগরি বিশেষজ্ঞ দল। এই ভারতীয় বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাধীন বাংলাদেশ সরকার তার কাজ শুরু করে। 19 ডিসেম্বর রোববার, সেই সময় সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও স্বাধীনতার আবেগ আনন্দে আপ্লুত সরকারি কর্মচারীগণ কাজে যোগদান করেন। শুধু বিশেষজ্ঞ দল পাঠানোই নয়, স্বাধীনতার পরপরই ভারত সরকার বাংলাদেশকে 3 কোটি টাকা অনুদান দেয়। এটাই বাংলাদেশের গৃহীত প্রথম বিদেশি অনুদান। বাংলাদেশ সরকারের কোষাগারে তখন তেমন কোনো অর্থ মজুদ ছিল না। পাকিস্তান সেনাবাহিনী পরাজয় নিশ্চিত জেনে ডিসেম্বরের প্রথম দিকে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা অফিসে রক্ষিত সব অর্থ ও স্বর্ণ পাকিস্তানে পাচার করেছিল বা পুড়িয়ে ফেলেছিল। পাচার করার পরেও 100 কোটি টাকার সমপরিমাণ নোট ঢাকায় থেকে যায়, যা পাকিস্তানি বাহিনী শেষ মুহূর্তে জ্বালিয়ে দেয়। দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেন। অক্টোবর মাসেই ভারত সরকারের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকারের 7 দফার একটা গোপন চুক্তি হয়। সেই চুক্তির ধারাগুলো যা ছিল বলে প্রচারিত হয়, তাতে বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্বই থাকে না। ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা আর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় কাজ শুরু হলে এবং সর্বব্যাপী ভারতীয় রাষ্ট্রের কর্তৃত্ব দৃশ্যমান হলে এই বিশ্বাস সবার মনেই বদ্ধমূল হয়। প্রবাসী সরকারের দিল্লি মিশনের প্রধান এবং পরে রাষ্ট্রদূত, বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরীও এক সাক্ষাৎকারে এই গোপন চুক্তি হয়েছিল বলে নিশ্চিত করেছেন। তার মতে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এই চুক্তি স্বাক্ষর করার পরপরই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বাধীনতার পর থেকে এই বিষয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও আওয়ামী লীগের কোনো নেতা এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো জবাব বা ব্যাখ্যা দেননি। অনেক পরে 1974-এর জানুয়ারিতে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ এক জনসভায় বলেছিলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতের সঙ্গে বাংলাদেশ কোনো গোপন চুক্তি স্বাক্ষর করেনি। 28 ডিসেম্বর 3 জন সংখ্যালঘু নেতা, যাদের মধ্যে চিত্তরঞ্জন সুতার ছিলেন একজন, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন। তারা তার কাছে বাংলাদেশকে ভারতের অংশ করে রাখার প্রস্তাব রাখেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের প্রস্তাবের জবাবে বলেন, ইয়ে নামুমকিন হ্যায়। 2. মুক্তিযুদ্ধের ফলে সামাজিক ক্ষতি হয়েছিল অনেক। ছাত্ররা হারিয়েছিল তাদের শিক্ষা জীবনের একটা বছর। অনেকেই লেখাপড়া আর শেষ করতে পারেনি। অনেকে হারিয়েছিল তাদের পেশা। অনেক পরিবারেই ছিল এক বা একাধিক স্বজন হারানোর বেদনা। কোনো কোনো পরিবারের সকল নারী ধর্ষণের শিকার হয়েছিল। পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আটক থাকা নারীরা মুক্ত হয়ে তাদের স্বজনের কাছে ফিরছিল। সেই স্বজনেরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষিত নারীদের সহজভাবে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল। সদ্য স্বাধীন দেশে সর্বব্যাপী নৈরাজ্য শুরু হয়েছিল।
যাদের ক্ষমতা ছিল যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছিল। অনেকে দেশে ফিরে প্রথমেই পূর্ব শত্রুতার প্রতিশোধ নিয়েছিল। 16 তারিখ নিয়াজির আত্মসমর্পণের পর থেকেই শুরু হয়েছিল বহু মুক্তিযোদ্ধার উন্মুক্ত আচরণ। মুক্তিযোদ্ধারা পটকা ফুটানো, বাজি পোড়ানোর বদলে রাইফেল অথবা স্টেইন গানের গুলি ছুঁড়ে আনন্দ উল্লাস প্রকাশ করতে আরম্ভ করে। সন্ধ্যা হলেই প্রচুর ফাঁকা গুলির আওয়াজ শোনা যেত। এটা নাকি ছিল বিজয় উল্লাস। শেখ মনি এসব দেখে বলেছিলেন, ছেলেরা করছে কি, এত গুলি নষ্ট করছে কেন? এসব তো রাখা দরকার ভবিষ্যতের জন্য। 16 ডিসেম্বর রাত্রি থেকে বিজয় উল্লাসে মত্ত যেসব মুক্তিযোদ্ধা ঘুরে বেড়াচ্ছিল তাদের অনেকের হাতেই ছিল AK-47 রাইফেল। এসব অস্ত্র কখনো মুক্তিযোদ্ধাদের সরবরাহ করা হয়নি। মুক্তিযোদ্ধাদের কোনো ইউনিট কমান্ডার এদের শনাক্ত করতে পারেনি। এদের বেশিরভাগই প্রভাবশালী অভিভাবকের নিরাপদ আশ্রয়ে এই 9 মাস কাটিয়েছে। যুদ্ধের ধারে কাছেও তারা যায়নি। এরাই পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সমর্থক বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র এবং পাকিস্তানি অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্র নিয়েই রাতারাতি মুক্তিযোদ্ধা বনে যায়। এদেরই একটি অংশ অন্যের গাড়ি বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দখল করে নেয়। যারা কোনো দিন মুক্তিযুদ্ধের ধারে কাছে আসেনি তারাই 17 তারিখ রাস্তায় বের হয়ে দর্প ভরে, কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে। এদের কেউ কেউ অবাঙালিদের সম্পত্তি লুটপাট করতে শুরু করে, অন্যদের ওপর চড়াও হয়। এদের তখন নাম হয় 16th ডিভিশন, ষোড়শ বাহিনী। কারণ এর সূচনা হয় ডিসেম্বরের 16 তারিখ। অবাঙালিদের সম্পত্তি লুটপাট করায় যে উৎসাহ দেখা গিয়েছিল, এই 16th ডিভিশন এর মধ্যেই তা সীমাবদ্ধ ছিল না। তথাকথিত ভদ্রলোকরাও তাতে সমান উৎসাহী এবং সমান বিবেক বর্জিত ছিলেন। ষোড়শ ডিভিশন এর এই ব্যাধি অচিরেই সংক্রমিত হয় মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে। ভারতের সাহায্য ছাড়াই মুক্তিযুদ্ধে দেশের ভেতরে থেকেই এক অজেয় মুক্তিবাহিনী গড়ে তুলেছিলেন কাদের সিদ্দিকী। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক এই তরুণ নন কমিশনড অফিসারের অস্ত্র চালনা এবং সামরিক বিদ্যার প্রাথমিক ধারণা ছিল, কিন্তু তিনি ছিলেন এক সহজাত যোদ্ধা এবং সংগঠক। টাঙ্গাইলের একটি বিরাট অঞ্চল তিনি পুরো মুক্তিযুদ্ধের সময় মুক্ত রেখেছিলেন। তার অস্ত্র ভাণ্ডার গড়ে ওঠে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে কেড়ে নেয়া অস্ত্রে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে বাঘা সিদ্দিকী বলে ডাকা হতো। কিন্তু 18 তারিখে এক নির্মম অসৈনিক সুলভ ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঢাকার আউটার স্টেডিয়ামে বিদেশি টেলিভিশন ক্যামেরার সামনে আধা ঘণ্টাকাল পিটিয়ে ও তারপর নিজের হাতে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অজ্ঞাত অভিযোগে ধৃত 4 জন বন্দীকে নির্মমভাবে হত্যা করেন। অন্য অনেক দেশি বিদেশি সাংবাদিকের সাথে সেই হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন তরুণ ইতালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাচি। এই হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি কঠোর প্রতিবেদন লিখেছিলেন। শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলে ওরিয়ানা আবার ঢাকায় আসেন এবং পরপর 2 দিন তার সাক্ষাৎকার নেন তিনি। বহু দেশেই আউটার স্টেডিয়ামের এই নির্মম ঘটনার ছবি দেখানো হয়। ফলে যুদ্ধের সময়ে বাংলাদেশের প্রতি বিশ্ব সমাজের যে শুভেচ্ছা ও সহানুভূতি তৈরি হয়েছিল, তখন থেকেই তাতে ভাটা পড়তে শুরু করে। এই বর্বর হত্যাকাণ্ড শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচলিত করেনি, বরং কাদের সিদ্দিকী প্রকাশ্যেই প্রশ্রয় পেয়েছিলেন। তার আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রকাশ্য জনসভায় শেখ মুজিব তাকে উদ্দেশ্য করে বলেন, কাদের, তুই 4 জনকে মেরেছিস, 400 লোক মারলেও আমি তোকে কিছুই বলতাম না। সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে তরুণ মুক্তিযোদ্ধারা রেড ক্রসের নিরাপত্তা বলয়ে থাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আক্রমণ করার হুমকি দেয়। কারণ সেখানে পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মালেক আশ্রয় নিয়েছিলেন। তাকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের জন্য মুক্তিযোদ্ধাদের হাতেই তুলে দিতে হবে, এই ছিল তাদের দাবি। মুক্তিযোদ্ধা কমান্ডাররা অসহায়ভাবে স্বীকার করেন। অনুসারীদের ওপরে তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। সেদিন 18 ডিসেম্বর এক ভয়াবহ আবিষ্কার সকলকে স্তব্ধ করে দেয়। বিজয়ের আনন্দ ম্লান হয়ে যায়। নির্বাক বিস্ময়ে ঢাকাবাসী রায়ের বাজারের কাটাসুরে পরিত্যক্ত ইট খোলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, চিকিৎসক সহ বুদ্ধিজীবীদের প্রায় 200 বিকৃত ও গলিত মৃতদেহ আবিষ্কার করে। ইট খোলায় তখনও অল্প পানি। সে অল্প পানিতে হাত ও চোখ বাঁধা মৃতদেহ পড়ে আছে। দেখলেই বুঝতে পারা যায়
মৃত্যুর আগে তাদের প্রত্যেককেই ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এর মধ্যে একজন ছিলেন বরেণ্য হৃদরোগ চিকিৎসক ডাক্তার ফজলে রাব্বি। তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। তার হৃৎপিণ্ড উৎপাটন করা হয়েছিল। এই বুদ্ধিজীবীদের সকলেই স্বাধীন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আত্মসমর্পণের দুদিন আগে প্রায় সবাইকেই একটা কাদামাখা মাইক্রোবাসে তাদের বাসগৃহ থেকে তুলে নেওয়া হয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের এই অপারেশন পরিচালনা করেছিল আল বদর নামে পাকিস্তানি একটি মিলিশিয়া বাহিনী। মূলত পূর্ব পাকিস্তানে জামায়াতে ইসলামী দলটির তরুণ শহুরে সদস্যদের দিয়ে এই খুনি বাহিনী গঠন করা হয়েছিল। তবে জামায়াতে ইসলামী আল বদর বাহিনী গঠনে দলের সাংগঠনিকভাবে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছে। আল বদরেরাই বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল তেমন কোনো জোরালো প্রমাণ নেই। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, প্রবাসী সরকার ও শেখ মুজিবের প্রত্যাবর্তন। সারা দেশ অপেক্ষায় স্বাধীন বাংলা সরকার এসে দেশের শাসনভার গ্রহণ করবে। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে সমন্বয়ের দায়িত্ব ছিল ডিপি ধরের। তিনি কলকাতায় এলেন 18 ডিসেম্বর। তখনও স্বাধীন বাংলাদেশ সরকার কলকাতায়। 18 থেকে 21 ডিসেম্বর বাংলাদেশ মন্ত্রিসভার সঙ্গে তার আলাপ আলোচনা চলে। বিভিন্ন বিষয় বাংলাদেশ মন্ত্রিসভার অনুরোধে এই আলোচনার মধ্যেই ভারতীয় সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে। ঠিক হয় রাষ্ট্রযন্ত্র সচল করা ও অর্থনীতির পুনর্গঠনের জন্য ভারত সাহায্য করবে। ডিপি ধরের সঙ্গে আলাপ সেরে 22 ডিসেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা বাংলাদেশে ফেরে। দেশ স্বাধীন হওয়ার 6 দিন পরে তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম প্রবাসী সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে একটি ডাকোটা বিমানে দেশে ফেরেন। ঢাকাবাসী মুজিবনগর সরকারকে প্রাণ ঢালা সংবর্ধনা দেয়। কিন্তু স্বাধীন দেশে ফিরে আসার ক্ষেত্রে এই বিলম্বের কারণে দেশের মানুষের মধ্যে, বিশেষত শহরে মধ্যবিত্ত সচেতন অংশের মধ্যে তারা কিছুটা সমালোচিত হন। একই দিনে পাকিস্তানের মিলানওয়ালি কারাগার থেকে শেখ মুজিবুর রহমানকে স্থানান্তর করে গৃহবন্দী রাখা হয়। 3 জানুয়ারি করাচিতে আহুত এক বিশাল জনসভায় পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তিনি যদি শেখ মুজিবকে শর্তহীনভাবে মুক্তি দেন তারা সেটা অনুমোদন করবেন কিনা। সমবেত জনতা উচ্চস্বরে তা সমর্থন করে। আগের দিন 21 ডিসেম্বর ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি মন্তব্য করেন, সব সংগ্রামী শক্তিকে আস্থায় নেয়া এবং তাদের কাজে লাগানো দরকার এবং একটি জাতীয় সরকারই কাজটি করতে পারে। সংগ্রামী শক্তি বলতে তিনি আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, মাওলানা ভাসানীর দল ও বাংলাদেশ জাতীয় কংগ্রেসে 5টি দলের নাম উল্লেখ করেন। তার এই বক্তব্য নিয়ে কিছুটা হইচই পড়ে যায়। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর কোনো দাবিদার আছে এটা অনেকেই ভাবতে পারতেন না। 23 ডিসেম্বর আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক KM ওবায়দুর রহমান সংবাদ সম্মেলন ডেকে বললেন, এই মুহূর্তে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা মানুষকে শুধু বিভ্রান্ত করবে। সেদিন ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের মাধ্যমে শুরু হয় নতুন রাষ্ট্রের ঐতিহাসিক পথযাত্রা। মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে বাংলাকে রাষ্ট্রভাষা, স্টেট ব্যাংকে বাংলাদেশ ব্যাংক, মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত এবং প্রেস ট্রাস্ট বিলুপ্ত ও যুদ্ধ চলাকালে অনুষ্ঠিত সব একাডেমিক ও পাবলিক পরীক্ষার ফলাফল বাতিল ঘোষণা করা হয়। 25 ডিসেম্বর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বঙ্গভবনে এক সংবাদ সম্মেলন করেন। প্রস্তাবিত জাতীয় সরকার সম্বন্ধে তিনি মন্তব্য করেন, নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকারই গঠিত হয়েছে। তিনি আরও বলেন, 5 দলীয় উপদেষ্টা কমিটি বৈধ থাকবে এবং কমিটির সব সদস্য ঢাকায় ফিরে এলে এর বৈঠক অনুষ্ঠিত হবে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী সেই 5 দলীয় উপদেষ্টা কমিটির বৈঠক আর কখনো অনুষ্ঠিত হয়নি। দেশের সব মানুষের ঐক্যের শীর্ষবিন্দু মুক্তিযুদ্ধকে ঘিরে সদ্য স্বাধীন দেশে যে সংহত ও ব্যাপক ঐক্যের সূচনা হতে পারত, শুরুতেই সেই সম্ভাবনাকে নিঃশেষ করে এই জাতীয় অর্জনকে একটি দলের কুক্ষিগত করে ফেলা হলো। মধ্যবিত্তের উজ্জ্বল অংশের আকাঙ্ক্ষা ছিল অনেক তীব্র।
প্রবাসী সরকারকে অবিলম্বে ঢাকায় এসে নতুন রাষ্ট্রে সরকারের দায়িত্ব নেবার জন্য অব্যাহতভাবে তাদের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছিল। এমনকি এ ধরনের চাপ দেয়া হচ্ছিল পাক বাহিনীর আত্মসমর্পণের আগে থেকেই। কিন্তু ভীরুতা এবং সশস্ত্র সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক না থাকায় নেতারা বিপদসংকুল আর অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে ইতস্তত করছিলেন। 1972-এর 1 জানুয়ারি সরকারি ব্যবস্থাপনায় শরণার্থীদের দেশে ফেরা শুরু হয়। 23 জানুয়ারির মধ্যে মোট 98,93,000-এর মধ্যে 50 লাখ শরণার্থী প্রত্যাবর্তন করে। 2. প্রধানমন্ত্রী তাজউদ্দিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানালেন, কিন্তু সে আহ্বানে বিশেষ কোনো কাজ হলো না। অনেকেই তখন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। বাড়ি, গাড়ি, দোকান, অফিস দখলের উৎসব চলছে। সিরাজুল আলম খানের অনুসারী ছাত্রলীগের একদল কর্মী ডিসেম্বরের শেষ দিকে পুরনো ঢাকার র্যাঙ্কিন স্ট্রিটে জনতা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস দখল করে নেয়। সেখান থেকে জামায়াতে ইসলামীর দৈনিক পত্রিকা সংগ্রাম ছাপা হতো। এই দখল অপারেশনের নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন আহমেদ। তিনি পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন। এই প্রেস থেকেই গণকণ্ঠ পত্রিকা ছাপা হতে থাকে, যা পরবর্তী সময়ে জাসদের মুখপত্র হিসেবে পরিচিত হয়। শেখ ফজলুল হক মনির গ্রুপও পিছিয়ে থাকবেন কেন? তারাও দলবল নিয়ে দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ অফিস দখল করতে যান। ঘটনাক্রমে ওই সময় ভবনটির বারান্দায় দাঁড়িয়েছিলেন বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত তথ্য সচিব বাহাউদ্দিন চৌধুরী। তিনি শেখ মনিকে ধমক দিয়ে বলেন, খবরদার, আমি যতক্ষণ আছি এক পাও এদিকে নয়। শেখ মনি আর সামনে অগ্রসর হওয়ার সাহস পাননি। দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ রক্ষা পায়, কিন্তু কপাল পুড়ল উর্দু দৈনিক পাসবানের। তিনি উর্দু দৈনিক পাসবানের দখল নিলেন এবং সে নাম বদলে হলো বাংলার বাণী। বাংলার বাণী হয়ে উঠল আওয়ামী লীগের মুখপত্র। নতুন সরকার কাজ শুরু করলেও শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে সরকার ক্রমশ দুর্বল হতে থাকে এবং পরিচালিত হতে থাকে ভারতীয় কর্তৃপক্ষের প্রভাবে। ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো 8 জানুয়ারি ভোররাত 3টায় রাওয়ালপিন্ডি বিমানবন্দরে শেখ মুজিবকে বিদায় জানান। সেদিন স্থানীয় সময় সকাল 6:30টায় তিনি লন্ডনে পৌঁছেন। তার জন্য রেড ক্রসের একটি বিমান ভাড়া করেছিল ভারত সরকার, কিন্তু সেই বিমানে তিনি পাকিস্তান ত্যাগ না করে প্রথমে লন্ডনে যেতে চান। 9 মাসে ঘটে যাওয়া ঘটনাবলী না জানা পর্যন্ত তিনি ভারত প্রসঙ্গে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেয়েছিলেন। লন্ডন থেকে শেখ মুজিবুর রহমান টেলিফোনে কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে। লন্ডনে তিনি এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন। হিথ্রো বিমানবন্দরে বিমান থেকে নামার পর প্রথম কথা হয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পূর্ব পাকিস্তান বিভাগের সিরাজুর রহমানের সঙ্গে। তিনি বিবিসিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক সংবাদসমূহের আন্তর্জাতিক পরিবেশনার সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। তিনি উচ্ছ্বসিতভাবে শেখ মুজিবকে বলে উঠলেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, আমি আবার কিসের প্রেসিডেন্ট হলাম? আপনি তো দেশে ছিলেন না মুজিব ভাই। আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি, আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। শেখ মুজিব গভীর আবেগে সিরাজুর রহমানকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন। দুজনেই কাঁদছেন। এর মধ্যে আরও অনেকেই এলেন, জাকারিয়া খান চৌধুরী, প্রফেসর সুরাইয়া আলম প্রমুখ। সবাই ধীরে সুস্থে তার পাশে বসলেন। গল্পগুজব করতে করতে শেখ মুজিব বললেন যে মুক্তিযুদ্ধ হলো, কিন্তু কিভাবে হলো সেটা সংক্ষেপে বর্ণনা করা হলো। তিনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক ধারণা দেওয়ার পর শেখ মুজিব হতবাক। বললেন, তুই তো ভয়াবহ কথা বলছিস। কত লোক মারা গেছে রে? কত লোক মারা গেছে কেউ তো হিসাব করেনি। তবে বিভিন্ন মিডিয়া থেকে বিদেশি সংবাদপত্রের যে সাংবাদিকরা যাচ্ছেন, ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন। সব মিলিয়ে আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি, সাংবাদিকদেরও বলেছি, এ পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। শেখ মুজিব লন্ডনে পৌঁছে 3 ঘন্টা বিমানবন্দরে অবস্থান করেন। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলাপ না করে বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুস্থ আছি,
বেঁচে আছি। এই মুহূর্তে আপনারা শুধু আমাকে দেখুন, কিছু শোনার আশা করবেন না। তাই এখন আমি আর বেশি কিছু বলতে চাই না। সম্ভবত আজকের পরে একটা বিবৃতি দিতে পারি। 3 ঘন্টা পর শেখ মুজিব বিমানবন্দর থেকে ডক্টর কামাল হোসেনের সঙ্গে ওয়েস্ট এন্ডের ক্ল্যারিজেস হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। এই ক্ল্যারিজেস হোটেলেই প্রথম শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বসেই তাজউদ্দিনকে ফোন করা হয়। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীকে তিনি বলেন, হ্যালো তাজউদ্দিন, আমি এখন সাংবাদিকদের দিয়ে পরিবেষ্টিত। আমি তাদের কাছে কি বলবো? আমার প্রিয় দেশবাসী কেমন আছে? পাকিস্তানি সামরিক জান্তা কি আমার দেশবাসীকে হত্যা করেছে? জবাবে তাজউদ্দিন বলেন, বর্বর পাকিস্তানি সামরিক জান্তা বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং অসংখ্য লোককে দেশ ছাড়া করেছে। তিনি বলেন, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে রাজি নই। আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই। শেখ মুজিব সাংবাদিকদের জানান, তিনি আগামীকাল বা পরের দিন ঢাকা ফিরবেন বলে আশা করছেন। বাংলাদেশ শিগগিরই জাতিসংঘে সদস্য পদের জন্য অনুরোধ করবে। বাংলাদেশের দাবিকে সমর্থনের জন্য ভারত, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড ও ফ্রান্সকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন অবিসংবাদিত সত্য এবং এদেশকে বিশ্বের স্বীকৃতি দিতে হবে। আমি জানতাম বাংলাদেশ মুক্ত হবেই। লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য সম্মেলন কক্ষে প্রবেশের সময় শেখ মুজিব জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অভিনন্দিত করেন। এটা জানতাম বাংলাদেশ মুক্ত হবেই। আমার দেশের লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে, নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে। বেঁচে থাকলে হিটলারও লজ্জা পেত। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টের সাথে এক টিভি ইন্টারভিউয়ে তিনি প্রথম 30 লাখ শহীদের কথা উল্লেখ করেন। বাংলাদেশে ফিরে এসেও তিনি রেসকোর্সের ভাষণে শহীদ মানুষের সংখ্যা 30 লাখ বলেছিলেন। 3. দিল্লিতে 8 জানুয়ারি 1972-এর সূর্যোদয় হল প্রাত্যহিক স্বাভাবিকতায়। সময়ের ব্যবধানে লন্ডনে তখন গভীর রাত। 2 মহাদেশ ভরা অন্ধকার চিরে পিআইয়ের বিশেষ বিমানটি তখন লন্ডনের পথে। দিল্লির চাণক্যপুরীর ছক কাটা সুপ্রশস্ত রাজপথ, তাদের সদিচ্ছাবাহী নামফলকের সারি আর সুবিন্যস্ত উদ্যানরাজি কুয়াশার আবরণ থেকে ধীরে ধীরে চোখ মেলল। জনবিরল রাজপথে নির্ধারিত ক্রমিকতায় অবতীর্ণ হল সাইকেল, স্কুটার, বাস আর 70-এর দশকের দিল্লিতে আরোহীর বৃত্ত কিংবা পদমর্যাদা অথবা দুয়েরই বার্তাসহ অ্যাম্বাসেডর গাড়িতে উপবিষ্ট কর্মগামীদের ঝাঁক। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ের নর্থ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভা করছেন। সেখানে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে। অকস্মাৎ সম্মেলন কক্ষের দরজাটি সশব্দে খুললেন মানি দীক্ষিত। চোখে মুখে তার উত্তেজনার ছাপ। এইমাত্র খবর এসেছে শেখ মুজিব মুক্তি পেয়েছেন। খবর এসেছে তিনি ইতিমধ্যে পাকিস্তান ত্যাগও করেছেন। ভেঙে গেল বৈঠক। সম্মেলন কক্ষ ভেঙে পড়ল স্বতঃস্ফূর্ত করতালিতে। 2 দিন পর 10 জানুয়ারি সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেয়া বিমানে তিনি নামেন দিল্লিতে। সেই অবিশ্বাস্য সকাল। পালাম বিমানবন্দর। 8:10 ব্রিটিশ প্রধানমন্ত্রীর রূপালী কমেট বিমান ধীরে ধীরে এসে সশব্দে সুস্থির। তার শব্দহীন কর্ণভেদী নীরবতা। সিঁড়ি লাগল, খুলে গেল দ্বার। দাঁড়িয়ে সহাস্যে সুদর্শন, দীর্ঘকায়, ঋজু, নবীন দেশের রাষ্ট্রপতি অকস্মাৎ এক নির্বাক জনতার ভাষাহীন জোয়ারের মুখোমুখি। সুউচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন তিনি আবেগের বাঁধ ভাঙা 2টি শব্দ, জয় বাংলা। করতালি, উল্লাস, আলিঙ্গন, তারপর আবেগের অশ্রুতে এক মোহময় দৃশ্য। সেই দিন বিমানবন্দরে হাজারো গণ্যমান্য মানুষের ভিড়েও জলে স্মৃতি হয়ে আছে গাঢ় ধূসর বর্ণের গলাবন্ধ স্যুট আর কালো ওভারকোট পরিহিত নবীন দেশের এই রাষ্ট্রপ্রধানের ছবি। শীতের হিমেল হাওয়ায় অসংখ্য সম্ভাষণ আর আলিঙ্গনে তার ঘন কালো চুল কিছুটা অবিন্যস্ত। স্বাধীন বাংলাদেশের অভিজ্ঞতায় এই প্রথমবারের মতো দিল্লির আকাশে বাতাসে প্রতিধ্বনিত হল আমাদের রাষ্ট্রপতির সম্মানে 21 বার তোপধ্বনি। কুচকাওয়াজ পরিদর্শন, তারপর ব্রাস ব্যান্ডে আমার সোনার বাংলা আর জনগণ মন, 2টি দেশকে উপহার দেয়া বাংলার এক অমর কবির 2টি গানের সুমধুর সুর। বিমানবন্দরে তার আনুষ্ঠানিক ভাষণে তিনি ভারত এবং ভারতবাসীকে ধন্যবাদ জানালেন।
আমার এই যাত্রা বাস্তবায়নের প্রচেষ্টায় আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বীরোচিত আত্মত্যাগ। তিনি স্মরণ করলেন তার দেশবাসীকে। আমার মানুষের কাছ থেকে যখন আমাকে ছিনিয়ে নেওয়া হলো, তারা কেঁদেছিল। আমি যখন কারাগারে, তারা চালিয়েছিল সংগ্রাম। আর আজ আমি যখন ফিরছি, তারা বিজয়ী। তিনি বললেন, এই যাত্রা অন্ধকার থেকে আলোয়, বন্দিত্ব থেকে স্বাধীনতায়, নিরাশা থেকে আশায়। 9 মাসের ব্যবধানের সেই সময়টুকুতেই আমার মানুষ শতাব্দী অতিক্রম করেছে। এই বিজয়কে শান্তি, প্রগতি আর উন্নতির পথে চালিত করতে আমি ফিরছি। এই সান্ত্বনায় ফিরছি যে অবশেষে অসত্যের উপর সত্যের, উন্মাদনার উপর মঙ্গলের হয়েছে জয়। বক্তৃতার সময় শেখ মুজিবের অশ্রুসিক্ত চোখ, সেই অশ্রুতে মিশেছিল ভালোবাসা, গর্ব আর আনন্দ। দিল্লিতে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ তীব্র শীত উপেক্ষা করে রাষ্ট্রপতি ভবন থেকে ক্যান্টনমেন্ট প্যারেড গ্রাউন্ডের রাস্তায় অপেক্ষা করছিল। কিন্তু অনির্ধারিত পথে শেখ মুজিবের শোভাযাত্রা রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর কারণে অনেকেই তাকে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হন। সেই ভবনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বৈঠক হয়। নয়াদিল্লিতে এক বিশাল জনসভায় শেখ মুজিব ভাষণ দেন। তিনি প্রথমে ইংরেজিতে বলতে শুরু করলেও শ্রোতাদের দাবিতে ভাষণ শেষ করেন বাংলায়। তিনি বলেন, বাংলার দুঃখ মোচনে ভারতের সাহায্য ও সহযোগিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। শেখ মুজিবকে নিয়ে প্লেন দিল্লি ছাড়ল। প্লেনে সহযাত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ, সপরিবারে কামাল হোসেন, ইন্স্যুরেন্স জগতে সুপরিচিত গোলাম মওলা, সাংবাদিক আতাউস সামাদ আর ফারুক চৌধুরী। 71-এ যুদ্ধকালীন পুরো 9 মাস টিক্কা, নিয়াজি, ইয়াহিয়া, ভুট্টো, মোনায়েম খাঁর সাথে পাকিস্তানি সামরিক জান্তার দালাল হিসেবে ডক্টর কামাল হোসেনের নামটিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘৃণা ভরে বারবার উচ্চারিত হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে MR আখতারুল মুকুল তার চরমপত্রের ভাষায় পাকিস্তানি জামাই কামাইল্লাকে নিয়ে 3টি চরমপত্র পাঠ করেছিলেন। সম্ভবত এ কারণেই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও MR আখতার মুকুলের ভাগ্যে কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মান জোটেনি। চরমপত্র নামের সেই জনপ্রিয় কথিকা লেখক ও এর নাটকীয় পঠনের পাঠক MR আখতার মুকুল, যে পরবর্তী সময়ে তাদেরই বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবের ধমক খেয়েছিলেন, তা তাদের আরেক প্রত্যক্ষদর্শী বন্ধু আব্দুল গাফফার চৌধুরী তার এক লেখায় ফাঁস করে দিয়ে বলেছিলেন, মুকুল, তুই আর কোনোদিনই ফুটলি না রে। ডক্টর কামাল হোসেনকে শেখ মুজিবের সাথে নিয়ে আসার ঘটনা অনেকের মনেই প্রশ্নের জন্ম দিয়েছিল। অনেকেই বলেছেন, শেখ মুজিবের পাশে ডক্টর কামালকে কেমন যেন বেখাপ্পা মনে হচ্ছিল। প্লেনে শেখ মুজিবের বেশিরভাগ সময়ই কেটেছিল পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সঙ্গে একান্ত আলাপ আলোচনায়। দেশের মানচিত্র সংবলিত জাতীয় পতাকা বদলায় কী করে? শেখ মুজিবের জিজ্ঞাসা। অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন এই ব্যাপারে কিছু প্রাথমিক পদক্ষেপ হয়তো নিয়েছেন। ছাত্রলীগের নেতাদের সঙ্গে তারা নাকি এ ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। তোরে বলা হলো, জাতীয় সঙ্গীত সুন্দর, কিন্তু জনপ্রিয় এই সঙ্গীতের সুরটি যে রক্ত টকবগানো নয়, কিন্তু তবু তা মেনে নিতে হবে। লাখো শহীদের রক্ত স্মৃতি জড়ানো এই গান। শেখ মুজিব বলেন, জাতীয় সঙ্গীত তিনি মেনে নিয়েছিলেন কিছুটা দ্বিধা নিয়েই। বিমানে শেখ মুজিবের সহযাত্রী বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ জানান, ঢাকা এয়ারপোর্টের আকাশে বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে অসংখ্য মানুষ দেখে শেখ মুজিব কেঁদে ফেলে বললেন, এত মানুষ এসেছে আমাকে দেখতে, এরা আমাকে এত ভালোবাসে, কিন্তু আমি এদের খাওয়াবো কি করে? এ কথা কেন বলছেন? আতাউস সামাদ প্রশ্ন করেন। পাকিস্তানিরা সব খাদ্য গুদাম পুড়িয়ে দিয়েছে, দেশে তো খাবার নেই। এই কথা কিভাবে জানলেন? আমরা তো বাজারে চাল দেখে এসেছি। আমাকে যে ঢাকা থেকে লন্ডনে ফোন করে জানালো, শেখ মুজিব বিস্মিতভাবে বললেন। দেশের নেতা দেশে ফেরার আগেই তাকে ভয় দেখানো হয়েছে যে সদ্য স্বাধীন দেশ ও জাতি ভীষণ বিপদের মধ্যে পড়েছে, কাজেই সাহায্য চাইতে হবে বহির্বিশ্বের কাছে। বস্তুতপক্ষে সরকারিভাবে আন্তর্জাতিক দরবারে সাহায্য চাইবার বিষয়ে আওয়ামী লীগ নেতারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। এই সাহায্য চাইবার নীতি ও ধরন নিয়ে উচ্চ পর্যায়ের নেতৃত্বের মাঝে বিভ্রান্তি শুরু হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি। দিল্লি হয়ে শেখ মুজিব বাংলাদেশে ফিরছেন। এদিকে টিভি ও বেতারে ব্যারিস্টার মওদুদ আহমদ
শেখ মুজিবের আগমন বার্তা ও সেই সাথে যথেচ্ছ গুণগান প্রচার করতে গিয়ে এমন সব তথ্য পরিবেশন করে যাচ্ছিলেন যার সাথে সত্যের কোনো সম্পর্ক ছিল না। তিনি এক পর্যায়ে কিভাবে শেখ মুজিবের নেতৃত্বে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছিল তারও ভিত্তিহীন ও কাল্পনিক বর্ণনা দিয়ে যাচ্ছিলেন। অথচ শেখ মুজিব ওই সময় ভিন্ন মামলায় বন্দী হিসেবে ফরিদপুর কারাগারে। ইতিহাসের কি নির্মম পরিহাস! আজ আওয়ামী লীগ শেখ মুজিবকে যে ভাষা সংগ্রামী বলেও দাবি করে, তার সূচনা হয়েছিল পরবর্তীকালে প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা মওদুদ আহমদের কণ্ঠেই। 4. তিনি ঢাকায় পৌঁছেন অপরাহ্নে। শেখ মুজিবকে অভ্যর্থনা জানানোর জন্য তেজগাঁও বিমানবন্দরে লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তাজউদ্দিন সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছিল। মন্ত্রিসভার সবাই উপস্থিত ছিলেন। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে ঢাকায় উপস্থিত সব সেক্টর কমান্ডারকে এক সারিতে গ্যাংওয়েতে দাঁড় করানো হয়েছিল। অভ্যর্থনার মুহূর্তটি ছিল খুবই ভাবাবেগপূর্ণ। সবাই উদ্গ্রীব হয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে দেখার জন্য, তার সাথে করমর্দনের জন্য। ব্যবস্থাপনা সুশৃঙ্খলই ছিল। প্লেন গ্যাংওয়েতে এসে থামার পর দরজা খুলে দিলে শেখ মুজিবকে সরাসরি দেখা মাত্র লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দেয়। ঠিক সেই মুহূর্তে আকস্মিকভাবে দুই ছাত্রনেতা খসরু ও মন্টু এবং শেখ মুজিবের এক দেহরক্ষী খাকি পোশাকে কোমরে পিস্তল বহন করে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে শেখ মুজিবকে আলিঙ্গন করে। এক্ষেত্রে সেদিন রাষ্ট্রীয় প্রোটোকল রক্ষা করা হয়নি। দাপট ছিল ছাত্র নেতৃবৃন্দেরই। এই ঘটনা অশোভন এবং অমর্যাদাকর ছিল। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মর্যাদাও ক্ষুণ্ণ করা হয়েছিল। সেদিনের সেই মাহেন্দ্রক্ষণেও এমন বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। নবীন রাষ্ট্রে রাজনীতিতে অনভিজ্ঞ ও স্বল্প শিক্ষিত এই ছাত্রনেতাদের প্রভাব যে অটুট থাকবে তার আভাস পাওয়া গেল। আনন্দে আত্মহারা লাখো মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে প্রাণ ঢালা সংবর্ধনা জানায়। লাখো মানুষের ঢল চারিদিকে। প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই ব্যাকুল। আবেগ উদ্বেল জনতার ভেতর দিয়ে খোলা ট্রাকে মহানায়ক রেসকোর্সের ময়দানের দিকে যাত্রা করেন। অপ্রয়োজনীয়ভাবে খোলা ট্রাকে উদ্যত অস্ত্র হাতে তাকে পাহারা দেওয়ার বাহাদুরি নিচ্ছিলেন তরুণ মুক্তিযোদ্ধাদের একটি শহরে গ্রুপ। এর মধ্যে দুজনের একজন ছিলেন রূপালী পর্দার নায়ক খসরু, অন্যজন মঞ্চের নাসিরুদ্দিন ইউসুফ, যারা ইতিহাসের রঙ্গমঞ্চে অভিনয় শুরু করলেও পরবর্তী সময়ে নাটক আর সিনেমার পর্দাকেই অধিক আকর্ষণীয় বলে মনে করেছিলেন। জনতার ভিড় ঠেলে সেদিন ধীর গতিতে ট্রাকটি রেসকোর্সে পৌঁছতে সময় নিয়েছিল 2.5 ঘন্টা। মানে আজকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত সেদিন যেতে এত দীর্ঘ সময় লেগেছিল। মহাজ্যামের শহরে বসবাসকারী আজকের প্রজন্মের অনেকের কাছে এটা অস্বাভাবিক মনে নাও হতে পারে। এই সময়ের মধ্যেই ট্রাকে পাশে দাঁড়ানো আনন্দে উদ্বেল অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কানের কাছে মুখ নামিয়ে শেখ মুজিব বলেছিলেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। শেখ মুজিবকে বহনকারী ট্রাকটি উৎফুল্ল জনস্রোতের মধ্যে দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, তখন সেই ট্রাকের সামনে ছিল সামরিক পোশাক পরা একদল লোক, যাদের হাতে ছিল দুটি ছবি। একটি ছবি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর, আরেকটি ছিল ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবের যৌথ ছবি, যেখানে সংস্কৃত ভাষায় লেখা ছিল উপনিষদের মন্ত্র, যা ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য হিসেবে গৃহীত হয়েছে, সত্যমেব জয়তে। তার মানে সত্যের জয় অবশ্যম্ভাবী। বিকাল 5টায় রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে ভাষণ দেন তিনি। সেদিনকার রেসকোর্স ময়দান ছিল লোকে লোকারণ্য। কুয়াশা না কাটতেই জনস্রোত বয়ে আসছিল দূর দূরান্ত থেকে তাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। মাঠের উত্তরে মেয়েদের গেট দিয়ে প্রবেশ করছিলেন 170 ঊর্ধ্ব বৃদ্ধা। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা বৃদ্ধাকে ঢুকতে বাধা দিল। বৃদ্ধা তার মলিন ব্লাউজের ভেতর থেকে সযত্নে রাখা এক টুকরো শুকিয়ে যাওয়া রক্তমাখা কাপড় বের করে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, রক্ত আনছি, রক্ত, আমার রক্ত নিয়ে আসছি, শেখ সাবেরে দিমো। বৃদ্ধার নাম করিমুন্নেসা। তার 2 ছেলে, আরাফাত আর কালাচান। দুজনই ছিল আদমজি পাটকলের শ্রমিক। পাকিস্তানি বাহিনী তার এই 2 সন্তানকেই গুলি করে হত্যা করে।
তার দুই প্রিয় সন্তানের বক্ষ বিদীর্ণ করে বাংলার শ্যামল মাটির ওপর দিয়ে যখন রক্তস্রোত বয়ে যাচ্ছিল, তখন শেখ মুজিবের আহ্বানের কথা মনে হয়েছিল এই বৃদ্ধার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। করিমুন্নেসা জানতেন একদিন শেখ মুজিব স্বাধীন দেশে ফিরে আসবেন। তিনি পুত্রশোক ভুলে তার সন্তানের রক্তমাখা এই কাপড় সযত্নে তুলে রেখেছিলেন আত্মত্যাগের অকাট্য প্রমাণ প্রাণাধিক প্রিয় নেতার হাতে তুলে দেবার জন্য। আজ সেই কাঙ্ক্ষিত দিন। করিমুন্নেসা পুত্রের রক্ত দিয়ে অর্ঘ্য তুলে দেবেন তার প্রিয় নেতার হাতে। করিমুন্নেসা অস্থির হয়ে জিজ্ঞেস করেন, কোন সময় আইব? তারে দেখলে আমার সব দুঃখ শেষ হইব। শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিলেন কোটি কোটি বঞ্চিত মানুষের স্বপ্নের নেতা, যার অলৌকিক স্পর্শে তাদের সব দুঃখের অবসান হবে বলে তারা বিশ্বাস করেছিল। 5. রমনা রেসকোর্স ময়দানের জনসভাস্থলে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল। নতুন রাষ্ট্রের আনকোরা অনভিজ্ঞ মন্ত্রীরা মঞ্চে উঠলেন। শেখ মুজিবের সাথে ডক্টর কামাল হোসেনও মঞ্চে উঠলেন। কামাল হোসেন মঞ্চে উঠে দাঁড়ালে জনতা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানায়। সে সময় শেখ মুজিব শেখ আব্দুল আজিজ, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরে মুজিব সরকারের তথ্য, কৃষি ও যোগাযোগ মন্ত্রী ছিলেন, তাকে বললেন, কামাল সম্পর্কে জনতাকে কি বলবো? তুমি যেটা ভালো মনে করো সেটাই বলো, বললেন আব্দুল আজিজ। উল্লেখ্য, শেখ আব্দুল আজিজ শেখ মুজিবকে তুমি বলেই সম্বোধন করতেন। ডক্টর কামাল হোসেন আমার সাথে জেলে ছিল, এটা বলবো? তাই বলো, শেখ আব্দুল আজিজ ছোট করে উত্তর দিলেন। শেখ মুজিব উত্তেজিত ও ক্ষিপ্ত জনতাকে বললেন, আপনারা গোলমাল করবেন না, কামাল হোসেন আমার সাথেই জেলে ছিল। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় কামাল হোসেন মুক্ত অবস্থায় পাকিস্তানেই অবস্থান করছিলেন। এ প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রদূত কামরুদ্দিন আহমদ লিখেছেন, ঢাকায় সেদিন মুজিব ফিরে এলেন। তার প্রথম কর্তব্য কাজ মনে হলো ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের বিরোধিতার অভিযোগ ও মুক্তিবাহিনীর সন্দেহ থেকে মুক্ত করা, যা তিনি প্রথম দিনকার জনসভায় বিচক্ষণতার সঙ্গেই করতে সক্ষম হয়েছিলেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা রেসকোর্স ময়দানে প্রায় 17 মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেদিন জনতার উদ্দেশ্যে শেখ মুজিব ঘোষণা দেন, রক্ত দিয়ে হলেও আমি বাঙালি জাতির এই ভালোবাসার ঋণ শোধ করে যাব। কাঁদতে কাঁদতে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন সবাইকে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ শাসনের জন্য যে নেতার প্রয়োজন ছিল, সেই শূন্যস্থান তিনি পূরণ করলেন দেশে ফিরে। তার জন্যেই সমগ্র জাতি প্রতীক্ষা করেছিল। রেসকোর্সের জনসভায় তিনি মাইকের সামনে দাঁড়িয়ে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। ভাষণে কান্না জড়িত কণ্ঠে বলেন, বিশ্বকবি, তুমি বলেছিলে, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তুমি দেখে যাও, তোমার আক্ষেপকে আমরা মোচন করেছি। তোমার কথা মিথ্যা প্রমাণিত করে আজ 7 কোটি বাঙালি যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। হে বিশ্বকবি, তুমি আজ জীবিত থাকলে বাঙালির বীরত্বে মুগ্ধ হয়ে নতুন কবিতা সৃষ্টি করতে। ভাষণের এক পর্যায়ে বলেন, আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। মুসলমান একবার মরে, 2 বার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু যদি এসে থাকে, আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালি জাতিকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা। বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। শেখ মুজিব রেসকোর্স ময়দানে সেদিন বলেছিলেন, এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শেখ মুজিবকে ফিরে পাওয়ার উন্মাদনায় সেদিন কারও মাথায় আসেনি ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রীয় নীতির কথা কেউ এর আগে শোনেনি। তিনি বলেছিলেন, আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নেই। একটা মানুষকেও তোমরা কিছু বলো না, অন্যায় যে করেছে তাকে সাজা দেব। আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না। এই বক্তৃতায় তিনি অবাঙালিদের উদ্দেশ্য করে বলেন, যারা বাংলা জানে না, তোমাদের বলছি, তোমরা আজ থেকে বাঙালি হয়ে যাও। যে বাঙালি জাতিবাদী আন্দোলনের ফল হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে দাবি করা হয়, সেই বাঙালি বলতে শেখ মুজিব ঠিক কী বোঝাতে চাইতেন? বাংলাদেশের সীমান্ত বেষ্টনীতে সীমিত জনগোষ্ঠী ও খুবই সংকীর্ণ জাত্যাভিমানী বাঙালি গোষ্ঠী,
অবশ্য এর পাশাপাশি তিনি দৃঢ় কণ্ঠে এক অজানা, অজ্ঞাত, কল্পিত বিরোধী শক্তির বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, তাদের নির্মূল করবেন, নিঃশেষ করবেন। এমন ভীতিকর ভাষাও ব্যবহার করেন। 6. সেদিন ঢাকা শহরে মুজিব অনুসারীরা একটা নতুন স্লোগান দেয়, বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ, মুজিববাদ। শেখ মুজিবের অতি উৎসাহী অনুসারীরা মুজিববাদ কী জিনিস তা স্পষ্ট করার প্রয়োজন বোধ করেননি। কয়েকদিন পরে সাংবাদিকেরা বাংলাদেশে শেখ মুজিবের প্রথম সংবাদ সম্মেলনে তাকে মুখোমুখি জিজ্ঞেস করেন, মুজিববাদ কী? তিনি স্মিত হাস্যে প্রশ্নকারী সাংবাদিকদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, আমি এখন বলতে পারবো না। শেখ মুজিবুর রহমান নিজে পরবর্তী সময়ে মুজিববাদের ব্যাখ্যা দিয়েছিলেন বটে, তবে মুজিববাদ কী জিনিস তা তিনি মোটেই পরিষ্কার করতে পারেননি। মুজিববাদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, যদি মুজিববাদকে একটি আদর্শ হিসেবে বিবেচনা করা হয় তা ব্যাখ্যা করা উচিত দার্শনিকদের। তবে আমি মুজিববাদ বলতে নিজে কি বুঝেছি সেটা বলতে পারি। প্রথমত, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, জনগণের সার্বভৌম ইচ্ছার বিজয়ে, চিন্তায়, স্বাধীনতায়, কথা বলার অধিকারে, যা কিছু মানব জীবনকে মহীয়ান করে তোলে। গণতন্ত্রের প্রতি বিশ্বাসের পাশাপাশি আমি এটাও মনে করি, গণতন্ত্রের বিকাশের জন্য সমাজে যে শর্ত উপস্থিত থাকবে তা হচ্ছে সমাজকে শোষণ থেকে মুক্ত থাকতে হবে। এই কারণেই গণতন্ত্রের পাশাপাশি আমি সমাজতন্ত্রের কথা বলি। আমি এটাও মনে করি, বাংলাদেশে যতগুলো ধর্মের লোক আছে তাদের সমান অধিকার থাকা উচিত। আমি এটাকেই ধর্মনিরপেক্ষতা বলি, অর্থাৎ নিজের বিশ্বাসকে লালন করার অধিকার। পরিশেষে জনগণকে বাংলার সমগ্র পরিবেশ থেকে, বাঙালি সংস্কৃতি, ভাষা ও লোকসংস্কৃতি থেকে উদ্দীপনা সংগ্রহ করতে হবে। এই উদ্দীপনার জন্য বাঙালিরা সোনার বাংলা গড়ার স্বার্থে একসঙ্গে কাজে সামিল হবে। আমি এটাকেই জাতীয়তাবাদ বলে বুঝি। শেখ মুজিবের আগমন উপলক্ষে পরের দিন ছিল সরকারি ছুটি। সেদিন তাজউদ্দিনের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপ হয় সরকার গঠন সম্পর্কে। তাজউদ্দিন নিজ থেকেই শেখ মুজিবকে জানান, তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, মুক্তিযুদ্ধ কিভাবে চলেছে, দেশে কি কি ঘটেছে, মানুষের মনোজগতে কি কি পরিবর্তন হয়েছে, কি কি প্রত্যাশা আর স্বপ্ন জন্ম নিয়েছে, এসব বিষয়ে কিছু জরুরি কথা বলতে চান। দুর্ভাগ্য, সেই সব কথা বলার সুযোগ তাজউদ্দিনের আর কখনো আসেনি। তিনিও তাজউদ্দিনের কাছে একবারও জানতে চাননি 9 মাস মুক্তিযুদ্ধ কিভাবে চলেছিল, জানতে চাননি প্রবাসী সরকারের কথা এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকার কথা। শেখ মুজিবের প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় 14 জানুয়ারি। সেখানে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেন। তিনি বাংলাদেশে বসবাসকারী সকলকেই বাঙালি বলে অভিহিত করে বলেন, অবাঙালিদের অবশ্যই বাঙালি হতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বিশেষ চুক্তি হবে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বন্ধুত্বের চুক্তিটি আমাদের হৃদয়েই নিহিত আছে। এখানেই ঘোষণা দেন তিনি আর আওয়ামী লীগের সভাপতি থাকবেন না, যদিও এই প্রতিশ্রুতি তিনি পরে আর রক্ষা করেননি। 7. শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলে ওরিয়ানা ফালাচি আবার ঢাকায় আসেন। এর মধ্যেই আউটার স্টেডিয়ামে কাদের সিদ্দিকীর বেয়নের চার্জ করে কয়েকজনকে হত্যার সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপিয়েছেন ওরিয়ানা। পরপর 2 দিন শেখ মুজিবের সাক্ষাৎকার নেন তিনি। সাক্ষাৎকার সহ ওরিয়ানার কয়েক পাতার দীর্ঘ প্রতিবেদন ছাপা হয় 24 ফেব্রুয়ারি 1972-এ ইতালীয় পত্রিকা ল ইউরোপীয়তে। ফালাচি শেখ মুজিবকে তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালির গণধিকৃত স্বৈরাচারী শাসক মুসোলিনির সঙ্গে। তাকে মিথ্যাবাদী বলেছেন, অহংকারী বলেছেন, এমনকি উন্মাদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি। 26 মার্চ তিনি নিহত না হয়ে গ্রেপ্তার কেন হলেন তার ব্যাখ্যা জানতে চেয়ে ওরিয়ানা সন্দেহ প্রকাশ করেছেন। ভুট্টোর সঙ্গে তার হয়তো কোনো গোপন আঁতাত ছিল। ওরিয়ানার প্রতিবেদন পড়ে মনে হয় শেখ মুজিব অত্যন্ত অসহিষ্ণু, ক্ষমতাদর্পী ও বদমেজাজের মানুষ ছিলেন। শেখ মুজিবের এক ভাগ্নে শমশের ওয়াদুদকে সাক্ষী দাঁড় করিয়ে ওরিয়ানা বলেছেন, ক্ষমতার লোভে লোকটা পাগল হয়ে গেছে। ওরিয়ানা লিখেছেন, এই রিপোর্টের কারণে মুক্তিবাহিনীর ক্রোধ এড়িয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। বিমানে নিরাপদে পালিয়ে যেতে 5 জন অস্ট্রেলীয় ও 2 জন ভারতীয় তাকে সাহায্য করেছিল। পরবর্তী সময়ে প্রকাশিত মুজিবের আরেকটি সাক্ষাৎকারে ওরিয়ানা শেখ মুজিবকে উদ্ধত ও তার দেখা সবচেয়ে মূঢ় মানুষ হিসেবে তুলে ধরেছেন।
এবার পড়ব এই বইটির তৃতীয় অধ্যায়। প্রথম পরিচ্ছেদ, রণাঙ্গন থেকে ফেরা মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ শেষ। মুক্তিযোদ্ধারা ঘরে ফিরতে শুরু করেছে। তারা কেউ হারিয়েছে স্বজন, কারো কারো বসত ভিটা পুড়ে ছাই হয়ে গেছে। সহযোদ্ধারা কেউ শহীদ, কেউ বা পঙ্গু। কেউ গিয়েছিল কলেজের বই খাতা ফেলে, কেউ গিয়েছিল তার জমি জমা কৃষিকাজ ফেলে, শ্রমিক গিয়েছিল কারখানার কাজ ফেলে, উদ্দীপ্ত যুবক গিয়েছিল তার জীবন জীবিকার চিন্তা ভুলে। এখন দেশ স্বাধীন, হাতে অস্ত্র। কি করবে তারা? ফিরে যাবে আগের কাজে? এই মুক্তিযোদ্ধাদের কিভাবে নতুন দেশ গড়ার কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনা শুরু হয়। তাজউদ্দিন আহমদ চেয়েছিলেন মুক্তিবাহিনীর সবাইকে ন্যাশনাল মিলিশিয়াতে অন্তর্ভুক্ত করবেন। অবলুপ্ত ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআরের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হবে জাতীয় মিলিশিয়া বাহিনী। তাদের দুটি মুখ্য দায়িত্ব হবে সীমান্ত পাহারা দেয়া এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তা করা। ইপিআরের বেশিরভাগ সদস্য সশস্ত্র মুক্তিযুদ্ধে বীর বিক্রমে লড়াই করেছেন। মিলিশিয়া গঠনের যে পরিকল্পনা তাজউদ্দিনের মাথায় ছিল তা একেবারে ভিন্ন। তিনি ভেবেছিলেন তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত সকল মুক্তিযোদ্ধা সারা দেশের নির্দিষ্ট ক্যাম্পে এসে নিজেদের নিবন্ধন শেষে অস্ত্র জমা দেবেন। পরে সেই অস্ত্র পুনর্বণ্টন করা হবে। এই মিলিশিয়াদের নির্দিষ্ট দায়িত্ব দেয়া হবে। বিশাল আকারের সেনাবাহিনী গড়ে না তুলে সেনাবাহিনীকে মিলিশিয়া বাহিনীর সঙ্গে সমন্বিত করে দেয়া হবে। 1972-এর 2 জানুয়ারি তাজউদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে 11 সদস্যের একটি জাতীয় মিলিশিয়া বোর্ড গঠন করা হয়। মৌলানা ভাসানী, মণি সিংহ এবং মোজাফফর আহমেদ সেই বোর্ডের সদস্য ছিলেন। সরকার মিলিশিয়া বাহিনী গঠনের কাজও শুরু করে। 10-15 হাজার মুক্তিযোদ্ধাকে এই বাহিনীতে নেওয়া হয়। মুক্তিযুদ্ধে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারীদের সেনাবাহিনীতে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু জেনারেল ওসমানী এইসব মুক্তিযোদ্ধাকে দুর্বল প্রশিক্ষণের কারণে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির বিরোধিতা করেন। ছাত্র মুক্তিযোদ্ধাদের বৃহৎ অংশ আবার পড়াশোনায় ফিরে যায়। নিয়মিত বাহিনীর বাইরে মুক্তিবাহিনী হিসেবে ট্রেনিং দেয়া হয়েছিল 84,000 জনকে। মুজিববাহিনীর সদস্য সংখ্যা ছিল আরও 10,000। ছাত্র ইউনিয়ন, ন্যাপ, সিপিবির ট্রেনিং নেয়া মুক্তিযোদ্ধা ছিল 19,000। এদের প্রায় সবাইকে অস্ত্র দেয়া হয়েছিল। ভারতীয় বাহিনীর সূত্র অনুসারে নিয়মিত বাহিনী বাদেই মুক্তিযোদ্ধাদের প্রায় 1.5 লাখ হাতিয়ার দেয়া হয়েছিল, যদিও তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ যুদ্ধের সময় নিষ্ক্রিয়ই থাকে। প্রশিক্ষণের জন্য মুক্তিযোদ্ধা বাছাইয়ের শর্তকে, যেমন শারীরিক যোগ্যতা, চারিত্রিক দৃঢ়তা ও সংগ্রামী স্পৃহাকে শিথিলভাবে বিবেচনা করা হয়েছিল। অনেক ক্ষেত্রে স্থানীয় রাজনীতির সুবিধার জন্য আওয়ামী লীগের নেতারা নিজ এলাকার ছেলেদের মুক্তিবাহিনীতে ঢোকানোর অতিরিক্ত আগ্রহ দেখাতেন। এই কারণেই মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে এদের বড় অংশই লড়াই থেকে সম্পূর্ণ দূরে থাকে। তারা দুঃখজনকভাবে ব্যক্তিগত রেষারেষি, নিষ্পত্তিতে, এমনকি সরাসরি লুটতরাজে অংশগ্রহণ করে। ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বে পরিচালিত মুক্তিবাহিনীর সামরিক প্রশিক্ষণের মেয়াদ ছিল 4 সপ্তাহ। এই স্বল্প সময়ে মাত্র হালকা অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার শেখানো সম্ভব হতো। সামরিক প্রশিক্ষণ মে মাসের শেষ দিকে আরম্ভ হয়। বাছাই করা যুবকদের বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। দেরাদুনে সিগন্যাল এবং আসাম ও নাগাল্যান্ডে কমান্ডো ট্রেনিং দেয়া হয়। নৌ ও বিমান সৈনিকদের জন্য প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা ছিল। এ প্রসঙ্গে সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম লিখেছেন, আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য ছিল গুণগত নয়, সংখ্যাগত দিক দিয়ে কি করে আরও বেশি লোক গড়ে তোলা যায়। প্রয়োজনীয় সকল প্রকার সামগ্রীর সরবরাহ এবং ট্রেনিংয়ের জন্য আমাদেরকে পুরোপুরি ভারতীয় সেনাবাহিনীর ওপর নির্ভর করতে হতো। দেশের কৃষক শ্রমিকের সন্তান, কিছু মধ্যবিত্ত পরিবারের যুবক এবং ইপিআর ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশ নিলেও আওয়ামী লীগের নেতা ও কর্মীরা মাঠের সক্রিয় যুদ্ধে অংশ নেননি। সশস্ত্র সংগ্রামের বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকলেও তারাই স্বাধীনতার বীরপুরুষ হিসেবে নিজেদের মহিমা প্রচার করেন। 2. শেখ মুজিব দেশে ফিরেই মিলিশিয়া বাহিনীর জন্য তাজউদ্দিন যে পরিকল্পনা করেছিলেন তাতে পরিবর্তন আনেন। তিনি অস্ত্র পুনর্বণ্টন না করে প্রথমেই তাদের নিরস্ত্র করার পরিকল্পনা নেন। 17 জানুয়ারি তিনি 10 দিনের মধ্যে নিজ নিজ এলাকার মহকুমা অফিসারের কাছে অস্ত্র সমর্পণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, এই ঘোষিত 10 দিন পরে কারো কাছে অস্ত্র পাওয়া গেলে তা বেআইনি অস্ত্র বলে বিবেচিত হবে। তিনি বলেন,
মুক্তিযোদ্ধাদের দক্ষতা, আগ্রহ আর মেধা অনুযায়ী তাদের প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের উন্নয়ন ও জাতি গঠনমূলক অন্যান্য সংস্থায় চাকরি দেওয়া হবে। মুক্তিযোদ্ধারা সন্দেহ করতে থাকে যে চাকরি ও প্রশিক্ষণের লোভ দেখিয়ে সরকার তাদের অস্ত্রশস্ত্র হাত করতে চাইছে এবং এই অস্ত্রশস্ত্র হারালে মুক্তিযোদ্ধারা ক্ষমতাহীন হয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের এই আশঙ্কা স্বাভাবিক ছিল, কারণ 25 ডিসেম্বর তাজউদ্দিন ঘোষণা দিয়েছিলেন মুক্তিবাহিনীকে নিরস্ত্র করার প্রশ্নই আসে না। কয়েকদিন বাদেই সম্পূর্ণ উল্টো এক নির্দেশ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত আর সন্দেহপ্রবণ করে তোলাই স্বাভাবিক ছিল। এ কারণেই মুক্তিযোদ্ধারা প্রকাশ্যেই অস্ত্র সমর্পণের বিরোধিতা করতে থাকে। 30 জানুয়ারি ঢাকায় এক প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে অস্ত্র সমর্পণের আয়োজন করা হয়, কিন্তু প্রকাশ্যেই মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ সদস্যই অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করে। খুব সামান্য অস্ত্র জমা পড়ে, আর যেসব অস্ত্র জমা পড়ে তার একটা বড় অংশ ছিল নষ্ট, অচল কিংবা ব্যবহারের অনুপযুক্ত। অস্ত্র সমর্পণের অনুষ্ঠানে আব্দুল কাদের সিদ্দিকী বলেন, যে নেতার আদেশে অস্ত্র তুলে নিয়েছিলাম সে নেতার হাতেই তা ফিরিয়ে দিলাম। মুক্তিযোদ্ধাদের প্রতি শেখ মুজিব বলেন, আমি তোমাদের 3 বছর কিছু দিতে পারবো না, আরও 3 বছর যুদ্ধ চললে তোমরা যুদ্ধ করতে না? উত্তর, করতাম। মুজিব বললেন, তাহলে মনে করো যুদ্ধ চলছে, 3 বছর যুদ্ধ চলবে। সেই যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ, অস্ত্র হবে লাঙল আর কোদাল। 1972 সালের 24 ফেব্রুয়ারি মুক্তিবাহিনী ও 27 ফেব্রুয়ারি মুজিব বাহিনী সহ সকল বাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধারা সাকুল্যে যা পেয়েছিলেন তা হচ্ছে সরকারি ও আধা সরকারি চাকরিতে কোটা ও প্রমোশন, কিছু প্রশ্নবিদ্ধ সামরিক খেতাব আর একটি ফাউন্ডেশন বা কল্যাণ ট্রাস্ট। এভাবে তাদের পরিচিতি এবং যে আশা ও উদ্দীপনা নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের মনে জাতি গঠনের যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল তা সমাহিত হয়ে যায়। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা কারো জানা ছিল না। চাকরিতে কোটা ও প্রমোশনের যেহেতু সুযোগ ছিল, তাই এক সময় পথে ঘাটে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হতে থাকলো। অসংখ্য ভুয়া সার্টিফিকেটও ইস্যু করা হলো। এদিকে অস্ত্র সমর্পণের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন হলো না। এমনকি শেখ মুজিবের নিজের দলের লোকজনই অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেন। তারা যুক্তি দেখান, প্রতিপক্ষ অস্ত্র সমর্পণ করার আগে নিজেদের অস্ত্র সমর্পণ করাটা নিরাপদ নয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি উল্লেখযোগ্য অংশ হতাশ হয়ে সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়েন। কেউ ডাকাতি, ছিনতাইয়ে, কেউ সম্পত্তি আত্মসাৎ, খুন, হাইজ্যাক, অপহরণে লিপ্ত হয়ে পড়েন। পুলিশ ফাঁড়ি ও বাজার লুট, গাড়ি হাইজ্যাক, যুবতী নারী অপহরণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। এবার পড়ব এই বইটির 3য় অধ্যায়ের 2য় পরিচ্ছেদ, বীরাঙ্গনা। 1. সারা দেশে পাক সেনাদের ঘাঁটি থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য ধর্ষিত ও বন্দী নারীকে। পাক মিলিটারি তাদেরকে দেশের নানা জায়গা থেকে তুলে এনেছিল। 9 মাসের অবর্ণনীয় অত্যাচারের চিহ্ন সবার শরীরে। কেউ গর্ভবতী, সবাইকেই সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। কারো গর্ভপাত করানো হয়েছে। যেসব নারীর গর্ভপাত করা যায়নি সেসব নারীর সন্তান প্রসব করানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে এসেছে। কিছু যুদ্ধ শিশুকে তারা নিয়ে যাচ্ছেন তাদের দেশে দত্তক হিসেবে। এই নারীরা তাদের স্বজনদের কাছে ফিরতে উন্মুখ। সরকার এই নির্যাতিত নারীদের নাম দিয়েছে বীরাঙ্গনা। যদিও বীরাঙ্গনা ও ধর্ষিতা শব্দদ্বয় কোনোভাবেই সমার্থক নয়। এই 2 শব্দের মধ্যে রয়েছে মৌলিক তফাৎ। বীরাঙ্গনা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বীর যোদ্ধা, অর্থাৎ অসম সাহসী নারী। ধর্ষিতা শব্দের অর্থ পাশবিক নির্যাতন বা যৌন নির্যাতনের শিকার, অর্থাৎ শারীরিক ক্ষতির সাথে সম্মানহানি ঘটেছে যে নারীর। 1972 সালের এক বিষণ্ণ প্রহরে ঢাকার বীরাঙ্গনা পুনর্বাসন কেন্দ্রে একজন বীরাঙ্গনার বাবা তার মেয়েকে দেখতে এসেছেন। গত 1 বছরে আমূল বদলে গেছে অনেক কিছুই। বাবা আরও বুড়ো হয়েছেন। মেয়ে উদ্গত কান্না রুখতে কোনো মতে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবাও 2 হাতে শক্ত করে তার কন্যাকে জড়িয়ে ধরলেন। অঝরে কাঁদছেন দুজনেই। কিছুদিন আগে এভাবেই একদিন বীরাঙ্গনারাও শেখ মুজিবকে দেখতে গিয়েছিলেন। সেদিন তারা কেঁদেছিলেন। তাদের চোখের জলে শেখ মুজিবের বুক ভিজে গিয়েছিল। তিনি বলেছিলেন, তোরা আমার মা, জীবনের শ্রেষ্ঠ ধন স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিস। তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা। আমি আছি, তোদের চিন্তা কি? শেখ মুজিবের প্রশস্ত বুকে
অশ্রুপাত করে বীরাঙ্গনারা অন্তত সান্ত্বনা পেয়েছিল। আজ এক বীরাঙ্গনা কাঁদতে কাঁদতে তার নিজের বাবার বুকে আশ্রয় খুঁজছে, অথচ বাবার বুকে সেই উত্তাপ নেই। কান্না থামিয়ে মুখ তুলে বীরাঙ্গনা জানতে চাইল, বাবা, এখনই কি তোমার সঙ্গে আমি যাব? অফিসে বলতে হবে। বাবা একটু থেমে ইতস্তত করে বললেন, না মা, আজ তোকে আমি নিতে পারবো না। বাড়ি ঘর মেরামত হচ্ছে, তোর মাও দেশে ফিরে এসেছে, তোর ছোট বোন বাড়ি আসবে জামাইকে নিয়ে, ওরা চলে গেলে আমি তোকে নিয়ে যাব। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল এই বীরাঙ্গনা। বুক ফাটা কান্না চেপে প্রিয়তম বাবার মুখ পানে চেয়ে বলল, ঠিক আছে বাবা, তুমি আর কষ্ট করে এসো না। বাবা না না বলে আমতা আমতা করতে লাগলেন। বীরাঙ্গনার হাতে একটি ফলের ঠোঙা ধরিয়ে দিলেন বাবা। ওটা স্পর্শ করতে মন চায়নি বীরাঙ্গনার, কিন্তু তা ফেলে দিয়ে নিজের বাবাকে হেয় প্রতিপন্ন করতে পারল না সে। কয়েক মাস পর সেই বাবা আবারও এসেছেন, কিন্তু তাকে নেবার কথা বলেননি। কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে তার দাদা এসেছেন, এমনকি তার প্রেমিকও এসে দেখে গেছে। কেউই তাকে ফিরিয়ে নেবার কথা বলেনি। তবে বীরাঙ্গনার দাদা অবশ্য একটা কথা বলে গেছেন, যা তার বাবা সম্ভবত মুখ ফুটে বলতে পারেনি। দাদা বলল, আমরা যে যখন পারবো তোর সঙ্গে দেখা করে যাব, তুই কিন্তু হুট করে আবার বাড়ি গিয়ে উঠিস না। বীরাঙ্গনার মুখের পেশিগুলো ক্রমশ শক্ত হয়ে আসছিল। দাদা সেদিকে এক নজর তাকিয়ে চট করে বলল, তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবারও দরকার নেই। তুই তো ভালোই আছিস, আমিও চাকরি পেয়েছি, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে বাড়িঘরও মেরামত হয়েছে, 2টি ঘরও তোলা হয়েছে। এটাই ছিল প্রায় সব বীরাঙ্গনার গল্প। সরকারি সাহায্যের টাকায় তাদের প্রিয়তম পরিবার বাড়ি বানায়, কিন্তু সেই বাড়িতেই তাদের স্থান হয় না। বীরাঙ্গনাদের ত্যাগ, বেদনা, অপমান আর তাদের প্রতি কালেকটিভ ডিনায়াল বা সমষ্টিগত অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের গল্পগুলো স্বাধীন বাংলাদেশ আড়ালেই রাখতে চেয়েছে সবসময়। 2. 1971 সালের মার্চ মাসের গোড়া থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রী তাদের সতীর্থ ছাত্রদের সাথে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে নিজেদের যোদ্ধা হিসেবে তৈরি করার জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করে। তাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। নারীদের সৃষ্ট তহবিল ব্যবহৃত হয়েছে শরণার্থীদের জন্য, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা এবং যুদ্ধের রসদ সংগ্রহে। তারা সশরীরে গেরিলা যুদ্ধে বোমা, অস্ত্র ও রসদ পৌঁছে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের। কেউ কেউ গান গেয়ে উজ্জীবিত করেছেন শরণার্থী শিবিরের আর্ত মানুষ আর মাঠে যোদ্ধাদের। মুক্তিযুদ্ধের মতো একটি জাতীয় সংগ্রামে সম্পৃক্ততা থাকা সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে অনুচ্চারিত। মুক্তিযুদ্ধের সময় রাতের বেলা পাক মিলিটারি ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা গ্রামের নারীদের উপর চড়াও হতো। ত্রাস সৃষ্টির অংশ হিসেবে তাদের পরিবারের সদস্যদের সামনেই নারীদের ধর্ষণ করা হতো। এছাড়াও 8 থেকে 75 বছর বয়সী নারীদের অপহরণ করে বিশেষভাবে নির্মিত শিবিরে নিয়ে যাওয়া হতো, যেখানে তারা বারবার লাঞ্ছিত হতেন। ক্যাম্পে বন্দী অনেককেই হত্যা করা হয়, অথবা তারা নিজেরাই আত্মহত্যা করে। কিছু নারী তাদের নিজেদের চুল ব্যবহার করে আত্মহত্যা করায় সৈন্যরা বন্দী নারীদের চুল কেটে দেয়। যারা অপহরণ হয়েছিল এবং সেনাবাহিনীর হাতে আটক ছিল, এ ধরনের 563 জন নারী সম্পর্কে টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, যখন সেনাবাহিনী তাদেরকে মুক্তি দেওয়া শুরু করে তখন এদের সকলেই 3 থেকে 5 মাসের গর্ভবতী ছিল। পাকিস্তান সরকার নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এই অঞ্চলের বাইরে পাঠাতে বাধাদানের চেষ্টা করে। তবুও গণমাধ্যমে নৃশংসতার সংবাদ বিশ্বব্যাপী প্রচারিত হওয়ায় সাধারণে তা পৌঁছে যায় এবং তা মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক আন্তর্জাতিক জনসমর্থন বৃদ্ধিতে সহায়তা করে। কিছু নারীকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। পাকিস্তান সরকারের হিসাব মতে যেখানে ধর্ষণের শিকার নারী সংখ্যা শতাধিক, সেখানে অন্যান্য হিসাব মতে এই সংখ্যা আনুমানিক 2 লাখ থেকে 4 লাখ। তবে এই সংখ্যাটি সম্ভবত ক্ষতিগ্রস্ত নারীর, কারণ শেখ মুজিব সরকারের পুনর্বাসন মন্ত্রণালয় 2 পর্যায়ে 2টি হিসাব প্রস্তুত করে এবং সেই হিসাবে প্রথম পর্যায়ে 300 জন বীরাঙ্গনার সন্ধান পায়। এদের অধিকাংশ ছিল স্কুল ছাত্রী। দ্বিতীয় পর্যায়ে মোট 2,59,255 জন ক্ষতিগ্রস্ত নারীর সন্ধান মেলে, যার মধ্যে 8.3% অর্থাৎ 21,519 জন নারী ছিলেন ধর্ষিতা।
এই ধর্ষিতা অনুসন্ধান শুরু হয় 1972 সালে 10 জানুয়ারি বাংলাদেশ পুনর্বাসন দপ্তরের মন্ত্রী কামরুজ্জামানের নেতৃত্বে জাতীয় নারী পুনর্বাসন সংস্থা গঠনের পর। জেনিক এরিন্স লিখেছেন যে কোনো একটি জাতিগত গোষ্ঠীকে নির্মূল করার জন্য একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে অসংখ্য নারী ধর্ষিত হয়, হত্যা করা হয় এবং যৌনাঙ্গের মধ্যে বেয়নের দ্বারা আঘাত করা হয়। কানাডীয় রাষ্ট্রবিজ্ঞানী অ্যাডাম জোন্স বলেছেন যে এই গণধর্ষণের অন্যতম কারণ ছিল বাঙালি নারীদের অসম্মান করার মাধ্যমে বাঙালি সমাজের মনস্তাত্ত্বিক পতন ঘটানো। সেজন্য কিছু নারীকে মৃত্যু না হওয়া পর্যন্ত ধর্ষণ করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি পুরুষদেরও ধর্ষণ করেছিল। পুরুষরা যখন কোনো একটি তল্লাশি কেন্দ্র পার হতো তখন তাদেরকে খতনা করানো হয়েছিল কিনা তা প্রমাণ করতে নির্দেশ দেওয়া হতো এবং এখানেই এ ধরনের ঘটনাগুলো সাধারণত ঘটত। ইন্টারন্যাশনাল কমিশন ফর জাস্টিস মন্তব্য করেছেন যে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর দ্বারা সংঘটিত নৃশংসতা ছিল একটি সুশৃঙ্খল বাহিনী দ্বারা স্বেচ্ছায় গৃহীত নীতির একটি অংশ। লেখক মুল্ক রাজ আনন্দ পাকিস্তানি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বলেছেন, ধর্ষণগুলো ছিল পদ্ধতিগত এবং ব্যাপক। এগুলো সচেতনভাবে গৃহীত সমরনীতির অংশ। পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পরিকল্পিত একটি নতুন জাতি তৈরি করতে অথবা বাঙালি জাতীয়তাবাদের উপলব্ধিকে, প্রেরণাকে হালকা করে দিতে এসব করা হয়েছিল। 3. 1971 সালে বীরাঙ্গনাদের শরীর স্পর্শ করেছিল নরপশুরা। সতীত্ব নাশ করে এদের পাপী বানানো হয়েছে এবং পরিণত করেছে ঘৃণার পাত্রীতে। স্বাধীন দেশের সমাজে ধর্ষিত নারীদের ঠাঁই হয়নি। স্বাধীন দেশে এদের চিনতে চায়নি সহযোদ্ধা পুরুষ, দেখায়নি এক ফোঁটা সহানুভূতি, গড়েনি কোনো সম্পর্ক। সামাজিক নিরাপত্তা আর আশ্রয়ের অভাবে নাজুক অবস্থায় পড়েন নারীরা। পিতা, ভাই বা পরিবার কেউ এগিয়ে এসে তাদের গ্রহণ করেননি। সহযোদ্ধা হিসেবে যেসব মুক্তিযোদ্ধার সাথে নারীরা কাজ করেছেন এবং কাজ করতে গিয়ে ধর্ষিত হয়েছেন, সেসব পুরুষ যোদ্ধারা কেউ এক ফোঁটা সহানুভূতি দেখাননি বা পাশে এসে দাঁড়াননি। সকলে মনে প্রাণে চেয়েছেন ধর্ষিত নারীর নির্বাসন। স্বাধীনতার পরে বীরাঙ্গনাদের শারীরিক মানসিক ক্ষতিকে দেখা হয়েছে ভিন্নতর দৃষ্টিতে। ঘৃণা, বৈষম্য, উপেক্ষা, অবহেলা আর পুরুষতন্ত্রের রথের চাকায় পিষ্ট বিস্তৃত নির্মমতায় নির্বাসিত সহযোদ্ধা নারীদের বিশাল একটি অংশ। যুদ্ধরত জাতির অংশ হওয়া সত্ত্বেও তারা চিহ্নিত হয়েছেন নির্যাতিতা বা ধর্ষিতা হিসেবে, পঙ্গু হিসেবে নয়। যুদ্ধে সবসময়ই নারীর ওপর প্রথম আঘাত আসে। শারীরিক, পাশবিক ও জৈবিক নির্যাতনের নির্মম শিকার হন তারা। 1971 সালে তার ব্যত্যয় ঘটেনি। নির্যাতিত নারীদের ট্র্যাজেডি এদেশের পুরুষ মানুষের হৃদয় ছোঁয়নি। সামাজিক ও পারিবারিক অঙ্গুলি হেলনে এসব নারীরা পরিণত হয়েছেন উদ্বাস্তুতে। কাছের মানুষ, পাশের মানুষ, সামাজিক মানুষের চেহারা বদলে যাওয়াতে চেনা জীবনে তারা আর কোনোদিন ফিরতে পারেননি। সমাজের কূটকৌশল তাদের ফিরতে দেয়নি। মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনাও সমাজের চিন্তা কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের সমাজ, সমাজপতি এবং চিরচেনা মানুষ তাদের সকল অবদানকে অস্বীকার করেছে। পিতা, ভাই, পরিবার, স্বামী, প্রতিবেশী সকলে এক বাক্যে অস্বীকার করেছে তাদের ফিরিয়ে নিতে। নির্যাতিতা অনেক নারী আত্মহত্যা করে। হাতুড়ে ডাক্তার দিয়ে গর্ভপাত ঘটাতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করে। সমাজ, পরিবার, আত্মীয় স্বজনদের লাঞ্ছনা ও গঞ্জনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটি অংশ স্বেচ্ছায় চলে যায় পাক সেনাদের সঙ্গী হয়ে, ভবিষ্যৎ পরিণতির কথা জেনেও। কেউ বা নাম লেখান পতিতাপল্লীতে। সংখ্যাগরিষ্ঠ নির্যাতিতারা দেশ স্বাধীন হওয়ার পর পরিচয় সংকটে পড়েন। উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা, আশ্রয়হীনতা, নিরাপত্তা, অন্ন, বস্ত্র, চিকিৎসা ও মর্যাদা সব মিলিয়ে তারা নিদারুণ হতাশার ঘূর্ণিচক্রে পড়েন। নারী সমাজের এক বিশাল অংশকে রক্ষা করতে না পারার লজ্জা, গ্লানি ও বেদনাহত মনোভাব থেকে মুজিব সরকার ধর্ষিত নারীদের সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেন। বীরাঙ্গনা শব্দের অর্থ, ধারণা ও ব্যবহারের প্রতি লক্ষ্য না রেখে তিনি এসব নারীদের সম্মান জানাতে বীরাঙ্গনা খেতাবে ভূষিত করেন। শেখ মুজিব চেয়েছিলেন এই শব্দটি ব্যবহারের মাধ্যমে হতভাগ্য নারীদের গৌরবান্বিত করতে, কিন্তু প্রচলিত মূল্যবোধ নারীর প্রতি প্রযোজ্য এই শব্দটি গ্রহণ করেনি। পুরনো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের কারণে মূলধারা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে নির্যাতিত নারীরা পরিণত হন প্রান্তিক নারীতে। যোদ্ধা হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদের আলাদা শ্রেণীবদ্ধ করে দেয়া হয়।
এই আলাদা করে দেয়াতে মূল ধারা থেকে হারিয়ে যান অনেক সম্ভাবনাময় নারী। ধর্ষিত নারীদের পুনর্বাসনের জন্য শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বীরাঙ্গনাদের নিদারুণ এক নির্বাসনের দুর্ভাগ্য থেকে উদ্ধার করে সমাজের শ্রদ্ধায় ও স্বগৃহে সমাদরে পুনর্বাসিত করতে হবে। তিনি আরও বলেছিলেন, নির্যাতিতা নারীদের আমি আমার মা, বোন এবং কন্যার দৃষ্টিতে দেখি। তাদের অমর্যাদা করা হয়েছে কারণ তারা বাংলাদেশকে ভালোবাসত। তিনি নির্যাতিতা নারীদের মধ্য থেকে জীবন সঙ্গিনী বেছে নিয়ে বাংলাদেশকে গর্বিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। নির্যাতিতা নারীদের ক্ষেত্রে বীরাঙ্গনা শব্দের ব্যবহার সরকারি পর্যায় থেকে শুরু হওয়ার পর এদের সামাজিক ঠাঁই নিশ্চিত করার জন্য গঠিত হয় জাতীয় পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন এবং নারী পুনর্বাসন সংস্থা। 1974 সালে নির্যাতিত নারীদের পক্ষে একটি আইনও পাশ হয়। সামাজিক আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক বাধার জন্য ধর্ষিত নারীদের সাথে যোগাযোগ স্থাপনে স্বাধীন বাংলাদেশের সরকার প্রথম থেকেই অসুবিধার সম্মুখীন হয়। সামাজিকভাবে ধর্ষিত নারী হিসেবে নিজেকে চিহ্নিত করতে চাননি বলে অনেক ধর্ষিত নারী বোর্ডের তালিকাভুক্ত হননি। যুদ্ধকালীন সময়ে মধ্যবিত্তের চেয়ে নিম্নবিত্ত শ্রেণীর নারীরা ধর্ষিতা হয়েছিলেন বেশি। মধ্যবিত্ত অনেকেই দেশান্তরী হয়েছেন। নিম্নবিত্তরা সমাজের ভয়ে নিজেকে অপ্রকাশিত রাখতে চেয়েছেন। তারা বোর্ডের সাথে কোনো রকমের সহযোগিতা করেননি। তাছাড়া নির্যাতিতাদের বিয়ে করা বা বিয়ে দেবার মতো কোনো মানসিকতা বাংলাদেশের কোনো ধর্মের লোকদের মধ্যে দেখা যায়নি। দোষিতাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়নি। সামাজিকভাবে কোনো মানুষের সহযোগিতা মেলেনি। রাষ্ট্রীয় খেতাব পাওয়া সত্ত্বেও নির্যাতিত নারীরা নিজ গৃহে যথোচিত মর্যাদা পাননি। এদের বিয়ে করার ব্যাপারে তরুণ সমাজের চিত্ত নিঃশঙ্ক ছিল না। এত বছর পর আজ একটা প্রশ্ন তোলা যায়, কেন এই সকল ধর্ষিত তরুণী ও কিশোরীদের তখন সেনাবাহিনী, বিডিআর ও পুলিশ নিয়োগ দেয়া হলো না? এই সকল সুশৃঙ্খল বাহিনীতে সহজেই এদের নিয়োগ দেয়া যেত। স্বাধীনতা যুদ্ধের সময় শারীরিকভাবে নির্যাতিতা এই সকল নারীদের প্রতি তৎকালীন সমাজ প্রয়োজনীয় সংবেদনশীলতা, মমতা ও শ্রদ্ধা প্রদর্শনে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। নির্যাতিতদের নির্যাতন কাহিনী গোপন রেখে তাদের সংসার এবং সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়টি জরুরি ছিল অনেকের কাছেই। সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা হয়েছিল ধর্ষণের ঘটনা লুকিয়ে রাখতে। পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা বীরাঙ্গনা অনুসন্ধান করার কাজে নেমে বুঝেছিলেন অনুদার রক্ষণশীল ও সংস্কারাচ্ছন্ন সমাজের বৈরিতা ধর্ষিত নারীদের পরিবার ও সংসারে পুনর্বাসনের ক্ষেত্রে কত বড় বাধা। ধর্ষিতাদের পুনর্বাসনের কাজ জটিল এবং কঠিন, এই সত্যটি তারা মর্মে মর্মে উপলব্ধি করেন। প্রকৃত ঘটনা ও তথ্য প্রকাশিত হলে ধর্ষিতাদের স্বাভাবিক জীবনে পুনর্বাসন যখন প্রায় অসম্ভব, তখন তড়িঘড়ি করে বীরাঙ্গনা সংক্রান্ত সব তথ্য ও সাক্ষ্য প্রমাণাদি নষ্ট করে ফেলা হয়। ধর্ষণ ও নারী নির্যাতন যে একটি মানবাধিকার বিরোধী কাজ, সে দৃষ্টিভঙ্গি থেকে কোনো মহল সেদিন সোচ্চার প্রতিবাদ জানায়নি। যুদ্ধের সময় সংঘটিত ধর্ষণ ও নির্যাতন যে যুদ্ধের একটি কৌশল, তা নিয়ে কোনো রকম চিন্তাভাবনা হয়নি বা কারো মনেও আসেনি। তথ্য ও প্রমাণপত্রের অভাবে যুদ্ধাপরাধীদের এত বড় জঘন্য অপরাধের বিচার চাওয়া কঠিন হয়ে পড়ে। নারী পুনর্বাসন সংস্থার প্রধান কাজ ছিল বীরাঙ্গনাদের অনুসন্ধান এবং সংস্থার অধীনে তাদের চিকিৎসা, অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা ও তাদের হোমে রাখা। নারী পুনর্বাসন সংস্থা নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত হওয়ার পর এই সংস্থার প্রথম কাজ ছিল নির্যাতিতাদের ধর্ষণজাত সন্তান সংগ্রহ, লালন পালন ও বিদেশে দত্তক প্রদান। এই কাজের জন্য গঠিত হয় আন্তর্জাতিক শিশু কল্যাণ ইউনিয়ন। এই ইউনিয়নের তৎপরতার কারণে বেশ কিছু যুদ্ধ শিশুকে ইউরোপ ও উত্তর আমেরিকায় দত্তক হিসেবে পাঠানো সম্ভব হয়। ডক্টর নীলিমা ইব্রাহিম স্বাধীনতার পর শেখ মুজিবের কাছে গিয়ে জানতে চান যুদ্ধ শিশুদের ব্যাপারে তিনি কি ভাবছেন। শেখ মুজিব নীলিমা ইব্রাহিমকে বলেন, ওইসব দূষিত রক্ত আমি বাংলার মাটিতে রাখতে চাই না, ওদের বিদেশে পাঠিয়ে দাও। মুক্তিযুদ্ধের 9 মাসে ধর্ষিত নারীদের মা আর বীরাঙ্গনা বলে সম্বোধন করে যুদ্ধ শিশুদের বিষয়ে শেখ মুজিবের এমন অমানবিক, অনৈতিক ও অসংবেদনশীল মন্তব্যের মধ্যে যে বৈপরীত্য, সেটাই বীরাঙ্গনাদের সম্পর্কে সমাজ ও রাষ্ট্রের নৈতিক অবস্থান ও মনোভাবকে ফুটিয়ে তোলে। এজন্যই নির্যাতিতদের একাংশকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, আগ্রহী অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিকটজনের কাছে হস্তান্তর ইত্যাদি কাজ হাতে নিলেও পুরোপুরি সফল হয়নি। 80-র দশকে প্রকল্পের বিলোপ ঘটায় নারী পুনর্বাসনের কাজের ইতি ঘটে।